দর্শক, চর্চায় স্বাগতম। ইদানিং থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এই গরমে এই বৃষ্টির কারণে নিশ্চয়ই আপনি একটু স্বস্তি পাচ্ছেন। আর যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন তবে তো কথাই নেই, স্বস্তির মাত্রাটা বেড়ে যাবে নিশ্চিতভাবেই। কারণ বিশ্বকাপ চলছে, আর এখন তো নকআউটের উত্তেজনা। তো বৃষ্টির সঙ্গে বিশ্বকাপের আলাপ কেন? শুধু বিশ্বকাপ কেন, বিদ্যুৎও আসবে, আসবে এমনকি ব্রাজিল বা জার্মানিও। কি করে? সে আলাপেই আসছি। তার আগে বলে নেই, চারদিকে গাছের পাতাগুলো বাড়াবাড়ি রকমের সজীবতা স্পষ্ট জানান দিচ্ছে নগরীতে চলছে আষাঢ় মাস তথা বর্ষাকাল। কাজেই বৃষ্টিজনিত এমন স্বস্তি হয়তো মাঝে মাঝেই আপনি পাবেন। আপনি ছাড়াও আরও দুই শ্রেণীর মানুষ বর্ষার দিনগুলো উদযাপন করে, বলতে পারেন রীতিমতো অপেক্ষা করে। এক, শ্বাসকষ্টের রোগী, আর দুই, মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল ব্যক্তিরা। দ্বিতীয়টি শুনে একটু থমকে গেলেন কেন, সে আলোচনায় আসছি। প্রথমটিতে নিশ্চয়ই অবাক হননি। বায়ুমান সূচক অনুযায়ী 1 জুলাই সকাল 9টায় বিশ্বের চতুর্থ দূষিত নগরী ছিল ঢাকা। সন্ধ্যায় বৃষ্টির পর সেই সূচকে ঢাকার অবস্থান উঠে যায় 40-এ। ফলে বোঝাই যাচ্ছে কেন বাতাসের সব বিষাক্ত উপাদান ধুয়ে দেওয়া বৃষ্টির জন্য অপেক্ষা করেন শ্বাসকষ্টের রোগীরা। এবার আসি দ্বিতীয় শ্রেণীটির কাছে, সরকারের কর্তা ব্যক্তিদের স্বস্তির কারণ কি? কারণ আর কিছুই না, বৃষ্টিতে তাপমাত্রা কমে যায়, বিদ্যুতের চাহিদা কমে যায়, ফলে লোডশেডিং কম করতে হয়। জানেনই তো, সম্প্রতি লোডশেডিংয়ের তাণ্ডবে খেলাপ্রেমী, শিক্ষার্থী, হাসপাতালের রোগী, সাধারণ মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখাচ্ছেন, তাতে বিদ্যুৎ বিভাগের কর্তারা স্বস্তি যে পান তা বলার অপেক্ষা রাখে না। তবে বৃষ্টির জন্য দোয়া করেন কিনা তা অবশ্য হলফ করে বলা যাচ্ছে না। বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে এর চাহিদা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিদ্যুতের জন্য রীতিমতো ক্ষুধা তৈরি হয় বিশ্বজুড়ে। এই ক্ষুধা মেটাতে পাতাল ফুঁড়ে মানুষ তেল, গ্যাস, কয়লা বের করে এনেছে। সূর্যের আলো, বাতাস, পরমাণু ভাঙা থেকে শুরু করে কি না করছে মানুষ। যেখান থেকে যতটুকু কম খরচে বিদ্যুৎ পাওয়া যায় তার সব পথ খুঁজে বের করার রীতিমতো প্রতিযোগিতা চলছে বিশ্বজুড়ে। বাদ যাচ্ছে না সমুদ্রের ঢেউ, বিভিন্ন স্তরে পানির তাপমাত্রার পার্থক্য, জোয়ার ভাটা, সব কিছু থেকে বিদ্যুৎ খুঁজছে মানুষ। ফলে বিদ্যুতের সাথে পরিবেশের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। বিদ্যুতের এই ক্ষুধা যেমন পরাশক্তিগুলোর যুদ্ধের কারণ হয়েছে, তেমনি ক্ষুধার ঠেলায় মানুষ ধরাধমের 12টা বাজিয়ে ফেলছে। ফলে পরিবেশ রক্ষায় একটা চাপ তৈরি হয় বিশ্বজুড়ে। বিষয়টা এমন, বিদ্যুৎ চাই, আবার পরিবেশের সতেজতা রক্ষা করতে চাই। পরিবেশ বান্ধব বিদ্যুতের কথা আমরা সবাই জানি, যে বিদ্যুৎ উৎপাদন করতে পরিবেশের কোনো ক্ষতি করতে হয় না, তা পরিবেশ বান্ধব বিদ্যুৎ। কিন্তু স্বাস্থ্য বান্ধব বিদ্যুতের কথা শুনেছেন? ফুটবলে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের উৎপাদন হয় স্বাস্থ্যবান্ধব বিদ্যুৎ। দেশটির মিনাস জেরাইস শহরের একটি কারাগারের কয়েদিরা ঘাম ঝরিয়ে উৎপাদন করে বিদ্যুৎ। না, আপনি যা ভাবছেন তেমনটি নয়, ঘাম থেকে বিদ্যুৎ তৈরি হয় না। কারাগারে সারি সারি এক্সারসাইজ বাইসাইকেল চাকার ঘূর্ণন গতি থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। সেখানকার কর্তৃপক্ষ এই সাইক্লিংয়ে যেসব বন্দী স্বেচ্ছায় অংশ নেন তাদের সাজার মেয়াদ কমিয়ে দেয়। এতে একদিকে কয়েদিদের যেমন স্বাস্থ্য ও মন ভালো থাকে, আবার উৎপাদন হয় বিদ্যুৎ। সে বিদ্যুতে আলোকিত হয় স্থানীয় একটি পার্ক। আবার সাজার মেয়াদ কমে যাওয়ায় কারাগারও উপচে পড়ে না বন্দিতে। বাংলাদেশে যেমন 44,000 ধারণ ক্ষমতার কারাগারে বন্দির সংখ্যা 70,000-এর বেশি। সুতরাং আমরা কিন্তু ভাবতেই পারি, শুধু ফুটবল নয়, স্বাস্থ্যকর বিদ্যুৎ উৎপাদনেও ব্রাজিল অনুসরণীয় হতে পারে। সে যাই হোক, আপনি অবশ্য জানেন আরেক ধরনের বিদ্যুৎ আছে যা পুরো নগরীর পরিবেশ বদলে দেয়। ভোজবাজির মতো পরিচ্ছন্ন হয়ে যায় পুরো শহর। তার নাম বর্জ্য বিদ্যুৎ। এটা শুধু বিদ্যুতের ক্ষুধা মেটায় না, পুরো শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে একটি শৃঙ্খলায় নিয়ে আসে। উদাহরণ আছে ভুরি ভুরি। জাপানের টোকিও, সুইডেনের স্টকহোম, জার্মানির বার্লিন, ডেনমার্কের কোপেনহেগেন, চীনের সেনজেন সহ অনেক শহরের সাফল্য উদাহরণ হিসেবে বলা যায়। কিন্তু আমার মনে হয় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের মানুষের জন্য সিঙ্গাপুর সিটির উদাহরণ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বেশি দিন আগের কথা না, 70-এর দশকে সিঙ্গাপুর সিটির অপরিকল্পিত ডার্পিং, দুর্গন্ধ, মাছি আর যত্রতত্র আবর্জনায় রীতিমতো সংকটে পড়ে গিয়েছিল নগরীর জনস্বাস্থ্য। ওদিকে ছোট্ট শহর, জমির পরিমাণ কম,
ফলে ল্যান্ডফিলগুলো উপচে পড়তে থাকে আবর্জনা। এই পরিস্থিতিতে 1979 সালে পুরো শহরের পরিবেশ বদলে দেয় উলু পান্ডে ইনসারশন প্ল্যান্ট। পুরো নগরীর আবর্জনা পরিণত হয় সম্পদে। নগরীর মানুষের আবর্জনা কেন্দ্রিক যে আচরণ তাও বদলে যায়। উপরন্তু উলু পান্ডার বিদ্যুতের আলোয় সিঙ্গাপুরের ঝাঁ চকচকে চেহারা আরও স্পষ্ট হয়ে দেখা দেয়। এসব শহরে যেখানে সেখানে আবর্জনা ফেললে জরিমানা গুনতে হয়, আপনি নিশ্চয়ই জানেন। সেটা যেমন সত্য, তেমনি আবর্জনার আর্থিক মূল্যের কারণেও তা যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় না। কোনো কোনো শহরের খালি ক্যান, প্লাস্টিকের বোতল ভেন্ডিং মেশিনে জমা দিয়ে টাকা পাওয়ার ব্যবস্থা রেখেছে নগর কর্তৃপক্ষ। বাংলাদেশে এমন একটি প্রকল্প হলে আশা করা যায় কেউ আর যেখানে সেখানে আবর্জনা ফেলার মতো বিলাসিতা আর করবে না। আসলে কী এই বর্জ্য বিদ্যুৎ? কীভাবে নগর বদলে দেয় একটি বিদ্যুৎ কেন্দ্র? সহজ কথায় বললে বিষয়টি অন্য সব বিদ্যুৎ কেন্দ্রের মতোই। কয়লা পুড়িয়ে তাপ উৎপাদন হয়, সেই তাপে বাষ্প থেকে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। এক্ষেত্রে তাপ উৎপাদনে কয়লার পরিবর্তে ব্যবহৃত হয় আবর্জনা। শুধু আবর্জনা তো আর দাহ্য না, মানে মাছের আঁশ, মাংসের হাড়, কাটা কিংবা পটলের খোসাতে তো আর আগুন ধরে না। আগুন ধরে কঠিন বর্জ্যে, অর্থাৎ প্লাস্টিক, পলিথিন, কাগজ, কাঠের পরিত্যক্ত আসবাবপত্র বা এমন উপাদান আর কি। মানে কাঁচা সবজি কিংবা প্রাণীজ আবর্জনা বাদে প্রায় সব ধরনের বর্জ্যেই আগুন ধরে। তবে উদ্ভিজ্জ কিংবা প্রাণীজ আবর্জনাও কিন্তু ফেলনা না, এগুলো থেকে তৈরি হয় জৈব সার। সে অন্য প্রসঙ্গ। তো এসব শহরের কর্তৃপক্ষ ব্যক্তি পর্যায়ে আবর্জনাগুলোকে পৃথক পৃথক 2 কিংবা 3 ধরনের ডাস্টবিন ব্যবহার নিশ্চিত করেছে। সেখান থেকেই এসব ময়লা সংগ্রহ করছে সিটি কর্পোরেশন। ফলে 2 ধরনের বর্জ্যই রূপান্তরিত হচ্ছে সম্পদে, যোগান দিচ্ছে বিদ্যুৎ কিংবা সার। শহর হচ্ছে পরিচ্ছন্ন। আচ্ছা, 2026 সালে এসে কেন এই আলোচনা করছি আমরা? বাংলাদেশ তো 2021 সালেই সাভারের আমিনবাজারে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিএমসির সাথে চুক্তি করে। স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিদ্যুৎ বিভাগ ও সিএমসির সাথে চূড়ান্ত চুক্তিটি করা হয়েছিল। 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য খরচ ধরা হয়েছিল 800 কোটি টাকার কিছু কম। শুধু আমিনবাজার কেন, নারায়ণগঞ্জেও 6 মেগাওয়াট ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয়েছিল অন্য একটি চীনা প্রতিষ্ঠান ইউএনডি এনভায়রনমেন্টের সঙ্গে। 2022 সালের সেপ্টেম্বরে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের ওই প্রকল্পের জমি বরাদ্দ এমনকি আবর্জনা সরবরাহ চুক্তিও হয়ে গিয়েছিল। নগরীর বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলেও বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে প্রাথমিক একটি চুক্তি হয়েছিল। এসব প্রকল্প একটি থেকেও এখনও বিদ্যুৎ আসছে না। এটি বোঝার জন্য আপনাকে পিডিবির ডেটার দিকে তাকাতে হবে না। নগরের আবর্জনা ব্যবস্থাপনা আর দূষণ দেখেই আপনি বুঝতে পারবেন এসব প্রকল্প শেষ হয়নি, কিন্তু কোন পর্যায়ে আছে। দুঃখজনক হলেও সত্য, এগুলির প্রায় সবগুলোই প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটিরও অবকাঠামো নির্মাণ কাজই শুরু হয়নি। অথচ বাংলাদেশে বিদ্যুতের ক্ষুধা আছে, নগরীতে পর্যাপ্ত আবর্জনা আছে, এসব আবর্জনা ঘিরে নাগরিকের বিড়ম্বনা আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, দূষণের যন্ত্রণা আছে। এর থেকে পরিত্রাণ পেতে বিশ্বজুড়ে সফলতার উদাহরণ আছে। বাংলাদেশের নগর পরিকল্পনাবিদদের আগ্রহ আছে, নীতি নির্ধারকদের উদ্যোগ আছে, নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি আছে, এমনকি বিনিয়োগকারীও আছে। কিন্তু 2 আনাও কাজের অগ্রগতি নাই কেন? সেই আলোচনা আর বিশ্লেষণ আমরা নিশ্চয়ই করব। তার আগে দর্শক, আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাংলাদেশের নগর জীবনে প্রভাব ফেলতে পারবে? সেই সাথে আমরা জানতে চাই আপনার মন্তব্য। কেন সব ধরনের দৃশ্যমান উদ্যোগ নেওয়ার পরও এমন একটি পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নাই? তথ্য উপাত্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বাংলাদেশে ওয়েস্ট টু এনার্জি বা বর্জ্য বিদ্যুৎ নিয়ে আলোচনা করব আগামী পর্বে। সে পর্যন্ত চর্চার সাথে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন, চর্চা করুন।